ডলার এক্সচেঞ্জ রেট জাম্পস টু টাকা 117 ইন কার্ভ মার্কেট। কার্ভ মার্কেটে ডলারের বিনিময় হার বেড়ে 117 টাকা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 7 আশা করছি সকলে ভালো আছেন। আমরা বরাবরের ন্যায় আজও একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য, আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে RTV নিউজ ইংলিশ ভার্সন থেকে। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে RTV নিউজ তাদের একটি ওয়েবসাইট রয়েছে যেখানে তারা ইংরেজিতে বিভিন্ন বিষয়ে নিউজ করে থাকেন, এডিটোরিয়াল আর্টিকেল, কলাম ইত্যাদি বিভিন্ন বিষয় আপলোড করে থাকেন। সো সেখান থেকে আসলে আজকের এডিটোরিয়ালটি নেওয়া। আর আজকের এডিটোরিয়ালটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে বিশেষ করে স্ট্রাকচারের দিকে আমরা লক্ষ্য রাখব। আর এই ধরনের অনুবাদের ক্লাসগুলো বেশি উপকারী, বেশি উপযোগী হবে IELTS শিক্ষার্থীদের জন্য যারা রিডিং নিয়ে ভুগছেন, রিডিংয়ে যাদের দুর্বলতা রয়েছে, এবং পাশাপাশি যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষার জন্য ইংরেজির অনুবাদ একটু ঝালাই করা দরকার, ঠিক আছে, ইত্যাদি। সো এই সকল ছাত্রদের জন্য বেশি উপকারী হবে। আর এমনিতেও যারা ইংরেজি শিখতে চান, একটু ইংরেজি পড়ে বুঝতে চান, ঠিক আছে, পত্রিকা পড়তে চান, ইংরেজি মোটামুটি জানেন, তাদের জন্য এই ধরনের ক্লাসগুলো খুব বেশি হেল্পফুল হবে। সো আমার একটু ঠান্ডা লেগেছে আজকে, ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে যে ডলার এক্সচেঞ্জ রেট জাম্পস টু টাকা 117 ইন কার্ভ মার্কেট। সো এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে যে ডলার এক্সচেঞ্জ রেট, পুরো নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এর অর্থ কি? ডলার মানে ডলার, এক্সচেঞ্জ মানে বিনিময়, আর রেট মানে হার। তাহলে একত্রে যদি আমরা অনুবাদ করি যে ডলার এক্সচেঞ্জ রেট, ডলার বিনিময় হার, ঠিক আছে, ঠিক আছে। সো ডলার এক্সচেঞ্জ রেট, ডলার বিনিময় হার। আর এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ফ্রেজ, ঠিক আছে, সেটা নাউন ফ্রেজ হোক, অ্যাডজেক্টিভ ফ্রেজ হোক, প্রিপোজিশনাল ফ্রেজ হোক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোক, যে কোনো ফ্রেজই হোক না কেন, প্রত্যেকটা ফ্রেজের একটা হেডওয়ার্ড থাকে, ঠিক আছে। যে হেডওয়ার্ডকে কেন্দ্র করে বড় একটা নাউন ফ্রেজ তৈরি হয়, তার আগে পরে মডিফায়ার যুক্ত করার মাধ্যমে। তাহলে এখানে এই যে ডলার এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু আমাদের একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, যেটা বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। এর ভার্ব হচ্ছে জাম্পস। তাহলে যেহেতু এই পুরো নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের হেডওয়ার্ডটা কি? এই ফ্রেজের হেডওয়ার্ডটা হচ্ছে এই রেট, মানে বেড়েছে, জাম্পস বেড়েছে, কি বেড়েছে? রেট বেড়েছে, দর বেড়েছে। এখন দর বা রেট বা হার বেড়েছে, যে কিসের হার বেড়েছে সেটাকে মডিফাই করার জন্য একটা পূর্বে একটা নাউন আনা হয়েছে, এক্সচেঞ্জ, ঠিক আছে। নাউন, এখানে এই এক্সচেঞ্জ, এই নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মানে একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করছে। যখন একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করে তখন সেটা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? এক্সচেঞ্জ, এই যে রেট, হার, কেমন হার? বলা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট, বিনিময় হার। তারপর এই যে এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল। এখন এটাকে আবার মডিফাই করছে কি? যে বিনিময় হার, কিসের বিনিময় হার? সেটা হচ্ছে যে ডলার এক্সচেঞ্জ রেট, ডলার বিনিময় হার। তাহলে একত্রে হলো যে ডলার বিনিময় হার বা ডলার বিনিময় মূল্য। পুরোটা আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে জাম্পস। জাম্প মানে হচ্ছে লাফ দেওয়া, আক্ষরিক অর্থ। আর বিভিন্ন যে অর্থ থাকে সেগুলো যে ফুলে ওঠা, বেড়ে যাওয়া, স্ফীত হওয়া, ঠিক আছে, বেড়ে যাওয়া, এরকম অর্থ। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে বেড়ে গেছে, মানে এই ডলার এক্সচেঞ্জ রেট, ডলার বিনিময় হার কী হবে? ফুলে তো উঠবে না অবশ্যই, বা এটা লাফও দিবে না, বরং এটা বেড়ে যাবে। তাহলে কি হয়েছে? জাম্পস, বেড়ে গেছে। আর এখানে খেয়াল করুন, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ হেডলাইনের ক্ষেত্রে সবসময় পাস্ট ইভেন্ট হোক, যে পাস্ট ইভেন্টের ক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। এটা মূলত ছিল যে জাম্পড, যদি হেডলাইন না হতো তাহলে হতো জাম্পড, বেড়ে গেছে। কিন্তু হেডলাইন হওয়ার কারণে এটাকে সেই পাস্ট সিম্বল থেকে কনভার্ট করে প্রেজেন্ট সিম্বল টেন্সে লেখা হয়েছে যে জাম্পস। তবে আমরা অনুবাদ করব পাস্টের মতো করেই, যে বেড়ে গেছে। এখন এই যে ডলার এক্সচেঞ্জ রেট জাম্পস, ডলার বিনিময় হার বেড়ে গেছে। কত টাকায় বেড়ে গেছে সেটা আবার টু দিয়ে বলা হচ্ছে যে 2 টাকা 117, 117 টাকায় বেড়ে গেছে। কোথায় বেড়ে গেছে? ইন কার্ভ মার্কেট, কার্ভ মার্কেটে। এখন এখানে দুটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, যে জাম্প, যখন আপনি জাম্প দিয়ে কোনো কিছু বেড়ে যাওয়া বোঝাবেন, ঠিক আছে, সেটা কত সংখ্যায়, কত পরিমাণে বাড়বে সেটাকে আপনি টু দিয়ে প্রকাশ করবেন, যে জাম্পস টু এত। যেমন আপনি যদি বলেন যে আমার বেতন 5,000 বেড়ে কি হয়েছে, মানে 10,000 হয়েছে, মানে আগে 5,000 ছিল, আরও 5,000 বেড়েছে। তাহলে বলতে পারেন যে মাই স্যালারি জাম্পড টু টাকা 10,000, ঠিক আছে, মানে যে সংখ্যায় বাড়বে সেটাই পরে বলবেন যে মাই স্যালারি জাম্পড টু টাকা 10,000। তেমনি ডলার এক্সচেঞ্জ রেট জাম্পস টু টাকা 117, মানে ডলারের দাম বেড়ে 117 টাকা হয়েছে।
এখন কোথায় হয়েছে এটাও লক্ষণীয় বিষয় যে ইন কার্ভ মার্কেট। এখন কার্ভ মার্কেট কি, কার্ভ মার্কেটের একটু ব্যাখ্যা বলছি যে এই যে কার্ভ শব্দটি দেখতে পাচ্ছেন, কার্ভ KERB, এটা হয়তো ব্রিটিশে ব্যবহার করা হয়, আবার CURB এটা হয়তো আমেরিকায় ব্যবহার করা হয়, মানে বানান একটু ভিন্ন। আর এই কার্ভের অর্থ হচ্ছে যে রাস্তার পাশের যে সাইডওয়াক বা ফুটপাথ থাকে, ঠিক আছে, ফুটপাথের এক পাশে, ডান পাশে বা বাম পাশে, ঠিক আছে, সেখানে কিন্তু উঁচু একটু জায়গা থাকে, মানে ফুটপাথের দেয়াল যেটাকে বলে, ফুটপাথের সাইডে ছোট দেয়াল যেটা হালকা একটু উঁচু থাকে সেটাকে কার্ভ বলা হয়। আর এখানে কার্ভ মার্কেট দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই অফিসিয়ালি ডলার বিনিময় বা কারেন্সি বিনিময় অফিসিয়ালি তো হয়ই, পাশাপাশি আনঅফিসিয়ালি অফিস টাইম বাদে কী হয়, আনঅফিসিয়ালি এই কার্ভ মার্কেটগুলোতে এই ডলার বিনিময় করা হয়। কার্ভ মার্কেট মানে এই রাস্তার পাশেই, ফুটপাথের পাশেই বিভিন্ন দোকান থাকে, ঠিক আছে, ওই সকল দোকানে মানুষ কী করে তাদের কারেন্সি এই বা বিভিন্ন এই ডলার বা অন্যান্য দেশের কারেন্সি কী করেন, বিনিময় করে থাকেন। সো এই কারণে এটাকে বলা হচ্ছে যে কার্ভ মার্কেটে বেড়ে গেছে। অবশ্যই ব্যাংকগুলোতে অফিসিয়ালিও দাম বেড়েছে, কিন্তু এখানে হেডলাইনে শুধু কার্ভ মার্কেটের কথা উল্লেখ করেছেন, তার কারণ হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি ডলার লেনদেন হয় এই কার্ভ মার্কেটেই। অফিসিয়ালি মানুষ অতটা লেনদেন করে না, অফিসিয়ালি লেনদেন করে অনেক সমস্যা থাকে, যেমন এই অফিসিয়ালি লেনদেন করলে এই কর দিতে হয়, মানে বিভিন্ন সমস্যা থাকে, ঠিক আছে, তারপরে টিন সার্টিফিকেট, আরও বিভিন্ন সমস্যা আছে, যে সমস্যাগুলোর কারণে মানুষ সাধারণত আনঅফিসিয়ালি এই ডলার বিনিময় বা ডলার এই এক্সচেঞ্জ করতে পছন্দ করেন। এই কারণেই এই কার্ভ মার্কেট যেহেতু এটা বেশি পরিচিত, মানুষ এটাই বেশি ব্যবহার করে, এটার প্রতি আলাদা গুরুত্ব আরোপ করার জন্য এখানে কার্ভ মার্কেট লেখা হয়েছে, ইন ব্যাংক লেখা হয়নি, ইন ব্যাংকস লেখা হয়নি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কী হলো, আমাদের ডলার এক্সচেঞ্জ রেট, ডলার বিনিময় হার জাম্পস বেড়ে গেছে, কত টাকায় বেড়ে গেছে, 2 টাকা 117, 117 টাকায়। কোথায় বেড়ে গেছে, ইন কার্ভ মার্কেট, কার্ভ মার্কেটে। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে কার্ভ মার্কেটে ডলারের বিনিময় হার বেড়ে 117 টাকা হয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইনক্রিজড দ্য প্রাইস অফ দ্য ডলার বাই টাকা 7 এগেনস্ট দ্য টাকা। দ্য প্রাইস অফ দ্য ডলার হ্যাজ বিন ফিক্সড ফ্রম টাকা 110 টু টাকা 117। তাহলে দেখুন এই যে এখানে বাংলাদেশ ব্যাংকের কথা কিন্তু বলছে, মূলত অফিসিয়ালি আনঅফিসিয়াল উভয়ভাবেই ডলারের দাম বেড়েছে, কিন্তু হেডলাইনে ওই যে ডলার বিনিময় হয় শুধু বেশিরভাগ কার্ভ মার্কেটেই, এই কারণে ওইটার প্রতি আলাদা গুরুত্ব আরোপ করার জন্য ওইটা লেখা হয়েছে, ব্যাংকের কথা লেখা হয়নি। কিন্তু মূল বাক্যে এসে আমাদের এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কী করেছে, হ্যাজ ইনক্রিজড, বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখুন বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাজ ইনক্রিজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে যে হ্যাজ ইনক্রিজড, বাড়িয়ে দিয়েছে, বাড়িয়েছে। ইনক্রিজ মানে বাড়িয়ে দেওয়া, বাড়ানো। সো হ্যাজ ইনক্রিজড, বাড়িয়ে দিয়েছে। আমাদের সাবজেক্ট চলে গেল, ভার্ব চলে গেল। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে যে দ্য প্রাইস, মূল্য বাড়িয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইনক্রিজড, বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে দিয়েছে, কী বাড়িয়ে দিয়েছে, দ্য প্রাইস, মূল্য বাড়িয়ে দিয়েছে। এখন কিসের মূল্য বাড়িয়ে দিয়েছে, এই মূল্য প্রাইসকে মডিফাই করার জন্য আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আনা হচ্ছে যে অফ দ্য ডলার, ডলারের মূল্য, ঠিক আছে, প্রাইস অফ দ্য ডলার, ডলারের মূল্য, এই শেষ দিকে হবে অফের অনুবাদ, ঠিক আছে, ডলারের মূল্য বাড়িয়ে দিয়েছে। এখন কত টাকায় বাড়িয়ে দিয়েছে, কত সংখ্যা দিয়ে বাড়িয়ে দিয়েছে, সেটা আবার বাই দিয়ে বলা হচ্ছে যে বাই টাকা 7, 7 টাকায়, কত কিসের বিপরীতে, এগেনস্ট দ্য টাকা, টাকার বিনিময়ে, টাকা বা টাকার বিপরীতে। তাহলে কি হলো, আমাদের বাংলাদেশ ব্যাংক সাবজেক্ট হ্যাজ ইনক্রিজড, ভার্ব ফ্রেজ, অর্থাৎ হচ্ছে বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে দিয়েছে, কী বাড়িয়ে দিয়েছে, দ্য প্রাইস, মূল্য, কিসের মূল্য, অফ দ্য ডলার, ডলারের, কত সংখ্যায় বাড়িয়ে দিয়েছে, কত টাকায়, বাই টাকা 7, 7 টাকায়, কিসের বিনিময়ে, এগেনস্ট দ্য টাকা, টাকার বিনিময়। তাহলে আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাজ ইনক্রিজড, এটা নর্মাল স্ট্রাকচার, এটা সকলেই পারেন, কিন্তু এই যে ইনক্রিজের সাথে এই বাই শব্দটি ব্যবহার হয়, মানে আপনি যখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় বাড়াবেন, এই নতুন যে সংখ্যাটা যোগ করছেন, বাড়ানো হচ্ছে, সেটা কিন্তু বাই দিয়ে প্রকাশ করা হয়। যেমন আপনার বেতন ধরেন 10,000, কিন্তু আরও 5,000 বাড়ানো হলো, তাহলে আপনি বলতে পারেন যে মাই স্যালারি হ্যাজ বিন ইনক্রিজড বাই টাকা 5,000। আগে 10,000 ছিল, এখন 15,000 হয়েছে, 5,000 বাড়িয়ে। তাহলে আপনি বলবেন মাই স্যালারি হ্যাজ বিন ইনক্রিজড বাই টাকা 5,000। তেমনি দ্য হ্যাজ ইনক্রিজড দ্য প্রাইস অফ ডলার, ডলারের দাম বাড়িয়ে দিয়েছে বাই টাকা 7, 7 টাকায় বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের আর এগেনস্ট দ্য টাকায় যে কিসের বিনিময়ে, সেটার জন্য আবার এগেনস্ট দিয়ে বলা হয় যে এগেনস্ট দ্য টাকা, টাকার বিনিময়ে। তারপর আমাদের পরবর্তী বাক্য হচ্ছে দ্য প্রাইস, মূল্য, কিসের মূল্য, মূল্য হচ্ছে যে দ্য প্রাইস, মূল্য, কিসের মূল্য, অফ দ্য ডলার। সো ডলারের মূল্য, এই পুরো অংশটা আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এই দেখুন এই যে দ্য প্রাইস অফ ডলার, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের হেড ওয়ার্ডটা কিন্তু এই যে দ্য প্রাইস,
এখানে এই যে হ্যাজ বিন ফিক্সড নির্ধারণ করা হয়েছে, কি নির্ধারণ করা হয়েছে? প্রাইস নির্ধারণ করা হয়েছে, মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন মূল্যটা কিসের সেটাকে মডিফাই করার জন্য এই অফ প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে যে অফ দ্য ডলার, যে ডলারের মূল্য। সো দ্য প্রাইস অফ ডলার, ডলারের মূল্য কী করা হয়েছে? হ্যাজ বিন ফিক্সড নির্ধারণ করা হয়েছে। এখানে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ লেখা হয়েছে যে হ্যাজ বিন ফিক্সড। যদি অ্যাক্টিভে থাকতো যে দ্য প্রাইস অফ ডলার হ্যাজ ফিক্সড, তাহলে অর্থ হতো যে ডলারের মূল্য কোনো কিছুকে ফিক্সড করে দিয়েছে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে ডলারের মূল্যকেই ফিক্স করা হয়েছে, এই কারণে বলা হচ্ছে যে দ্য প্রাইস অফ ডলার হ্যাজ বিন ফিক্সড, ডলারের মূল্যকে নির্ধারণ করা হয়েছে। কত টাকায় নির্ধারণ করা হয়েছে? বলা হচ্ছে যে ফ্রম টাকা 110 110 টাকা থেকে টু টাকা 117 117 টাকা পর্যন্ত। তাহলে এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে যখন কোনো একটা প্রাইস রেঞ্জ নির্ধারণ করা হবে সেক্ষেত্রে এই ফিক্স ভার্বটা ব্যবহার করতে পারেন, সাথে সাথে ফ্রম এত টাকা টু এত টাকা, ফ্রম এত সংখ্যা টু এত সংখ্যা। যেমনি যদি আপনি বলেন যে মাদ্রাসার শিক্ষকদের বেতন 10 থেকে 15,000 নির্ধারণ, এর থেকে কম হয় না, এর থেকে বেশি হয় না, বা এর থেকে বেশি হয় না, তাহলে আপনি বলতে পারেন যে দ্য স্যালারি অফ মাদ্রাসা টিচার্স ইজ ফিক্সড ফ্রম টাকা 10,000 to 15,000। দ্য স্যালারি অফ মাদ্রাসা টিচার্স ইজ ফিক্সড ফ্রম টাকা 10,000 to 15,000 সরি, ঠিক আছে। তাহলে যখন আপনি কোনো একটা প্রাইস রেঞ্জ একটা রেঞ্জ উল্লেখ করবেন যে এত টাকা থেকে এত টাকা, এত সংখ্যা থেকে এত সংখ্যা, সেক্ষেত্রে ফ্রম দিয়ে একটা সংখ্যা, টু দিয়ে আরেকটা সংখ্যা, আর এখানে ফিক্স ব্যবহার করবেন। তাহলে কী হলো? দ্য প্রাইস অফ ডলার, ডলারের মূল্য হ্যাজ বিন ফিক্সড নির্ধারণ করা হয়েছে ফ্রম টাকা 110 110 টাকা থেকে টু টাকা 117 117 টাকা পর্যন্ত। তাহলে আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে টাকার বিপরীতে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম নির্ধারণ করা হয়েছে 110 টাকা থেকে 117 টাকা। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য প্রাইস ওয়াজ অ্যানাউন্সড থ্রু আ নোটিফিকেশন অন ওয়েডনেসডে May 8। ট্রেডার্স say that due to this new decision the prices of goods will increase, the common people will be under pressure। so the price মূল্য কি করা হয়েছে? was announced, ঘোষণা করা হয়েছে। এখানেও দেখুন পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ব্যবহার করা হয়েছে। যদি থাকতো যে দ্য প্রাইস অ্যানাউন্সড, তাহলে কি হতো? যে মূল্য অন্য কোনো কিছুকে ঘোষণা করেছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মূল্যকেই ঘোষণা করা হয়েছে, মূল্যর ব্যাপারেই ঘোষণা করা হয়েছে। এই কারণে প্যাসিভ লেখা হয়েছে যে দ্য প্রাইস ওয়াজ অ্যানাউন্সড, মূল্যকে ঘোষণা করা হয়েছে বা মূল্যর ব্যাপারে ঘোষণা করা হয়েছে। এই যে ঘোষণা করা হয়েছে সেটা কিভাবে? থ্রু আ নোটিফিকেশন, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। কখন ঘোষণা করা হয়েছে? অন ওয়েডনেসডে, বুধবারে। এই যে বুধবার, সেটা আবার কোন দিন সেটাকে আবার একটু স্পষ্ট করার জন্য ব্র্যাকেটে বলা হচ্ছে May 8। কারণ এটা যদি না থাকতো তাহলে কিন্তু ধরেন আপনি এই আর্টিকেলটি অনেক দিন পরে পড়ছেন, তখন আপনার সন্দেহ হতে পারে যে কোন বুধবার। এই কারণে তারা একটু স্পষ্ট করার জন্য ব্র্যাকেটে বলেছে May 8, মের 8 তারিখে। তাহলে কি হলো? দ্য প্রাইস, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অ্যানাউন্সড ভার্ব ফ্রেজ, যে মূল্য নির্ধারণ ঘোষণা করা হয়েছে কিসের মাধ্যমে? থ্রু আ নোটিফিকেশন, এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি আমরা যে ঘোষণা করা হয়েছে, কীভাবে ঘোষণা করা হয়েছে, উত্তর দিচ্ছে যে থ্রু আ নোটিফিকেশন, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। অন ওয়েডনেসডে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কখন ঘোষণা করা হয়েছে, উত্তর দিচ্ছে যে অন ওয়েডনেসডে, বুধবারে। তাহলে আমাদের একটা অংশ চলে গেল। আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে যে ট্রেডার্স, ব্যবসায়ীরা, এটা হচ্ছে সাবজেক্ট, সে ভার্ব, ঠিক আছে। সো ট্রেডার্স সে মানে ব্যবসায়ীরা বলছেন। এখানে দেখুন এই যে সে, আমি বললাম যে ব্যবসায়ীরা বলছেন বা বলেছেন, যাই হোক এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি অর্থ করছি, কিন্তু এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়েছে। এর কারণ হচ্ছে ব্যবসায়ীরা আগেও বলেছে, কিছুদিনও আগেও বলছিল, এখনও বলছে, আর কিছুদিন পরেও হয়তো বলবে। মানে এমন একটা কাজ যেটা আগে হয়েছে, এখনও হচ্ছে, বর্তমানে ভবিষ্যতে হবে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কী করা হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কারণে এই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে যে ট্রেডার্স সেই, ব্যবসায়ীরা বলছে, কি বলছে সেটা আবার দ্যাট দিয়ে বলা হচ্ছে যে ডিউ টু দিস নিউ ডিসিশন। ডিউ টু মানে কিন্তু কারণে বা ফলে, এই ডিউ টুর অর্থ কিন্তু আপনারা জানেন যে ডিউ টু কারণে, ফলে। সো ডিউ টু কারণে, কিসের কারণে? এই পরে বলা হচ্ছে যে দিস নিউ ডিসিশন, এই নতুন সিদ্ধান্তের কারণে। দিস নিউ ডিসিশন, এই নতুন সিদ্ধান্তের কারণে বা এই নতুন সিদ্ধান্তের ফলে। এই নতুন সিদ্ধান্তের ফলে কি হবে? পরে বলেছে যে দ্য প্রাইজেস অফ গুডস, পণ্যের মূল্য বা মালামালের মূল্য। গুডস মানে কিন্তু পণ্য বা মালামাল। সো দ্য প্রাইস অফ গুডস, পণ্যের মূল্য কি হবে? উইল ইনক্রিজ, বাড়বে। খুব সিম্পল সেন্টেন্স, যে উইল ইনক্রিজ, বাড়বে। এবং কি হবে? দ্য কমন পিপল, সাধারণ মানুষ, উইল বি
কোথায় উইল বি হবে আন্ডার প্রেশার, চাপের নিচে, আক্ষরিক অর্থ, কিন্তু ভাব অর্থ হচ্ছে যে চাপের মধ্যে পড়বে। সো এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে টু বি আন্ডার প্রেশার মানে চাপের মধ্যে পড়া বা চাপে থাকা। যদি আমি বলি যে আই এম আন্ডার প্রেশার মানে আমি চাপের মধ্যে আছি। আমি যদি বলি যে আমি পরীক্ষার বা পড়ালেখার চাপের মধ্যে আছি, তাহলে আই এম আন্ডার প্রেশার অফ স্টাডি। তেমনি এখানেও বলা হচ্ছে যে দ্য কমন পিপল, সাধারণ মানুষ, উইল বি আন্ডার প্রেশার মানে চাপের মধ্যে পড়বে। যদি কি হয় এই দ্য প্রাইস অফ, এই নতুন সিদ্ধান্তের ফলে কি হবে, দ্য প্রাইজেস অফ গুডস, পণ্যের মূল্য উইল ইনক্রিজ, বাড়বে। তারপর কি দ্য কমন পিপল, সাধারণ মানুষ, উইল বি আন্ডার প্রেশার, চাপের মধ্যে পড়বে। তাহলে এখানে দেখুন এই যেখানে কিন্তু একটা ইনক্রিজের পরে কিন্তু একটা অ্যান্ড ডিজার্ভ করে, ঠিক আছে। এই কমার বদলে একটা কিন্তু একটা অ্যান্ড দিলে কিন্তু মনে হচ্ছে একটু ভালো হতো। যে ট্রেডার্স সে, ব্যবসায়ীরা বলছে, ডিউ টু দিস নিউ ডিসিশন, নতুন সিদ্ধান্তের ফলে কী হবে, দ্য প্রাইজেস অফ গুডস উইল ইনক্রিজ, পণ্যের মূল্য বাড়বে, অ্যান্ড দ্য কমন পিপল উইল বি আন্ডার প্রেশার, চাপের মধ্যে পড়বে। এখানে একটা অ্যান্ড দেওয়ার কথা ছিল, কিন্তু তারা অ্যান্ড না দিয়ে শুধু কমা ব্যবহার করলো কেন? এর কারণ হচ্ছে এখানে তারা একটা রিদম রাখার চেষ্টা করছে। অ্যান্ড দিয়ে যদি বলা হয়, অবশ্যই অ্যান্ড দিয়ে তার আগের অংশকে পরের অংশের সাথে জোড়া লাগানো হয়, ঠিক আছে, কিন্তু সেটা অনেক সময় একটু মনে হয় যেন একটা দূরবর্তী কানেকশন। এই অ্যান্ড তারা বাদ দিয়ে যেন এই নতুন সিদ্ধান্তের ফলে দুটো যে অবস্থা ঘটবে, দুটো অবস্থা যেন খুব শীঘ্র, ঠিক আছে, ইমিডিয়েসি একটা প্রকাশ করার জন্য, এক ধরনের ইমিডিয়েসি বা একটা রিদম প্রকাশ করার জন্য তারা অ্যান্ড বাদ দিয়ে একটা কমা ব্যবহার করেছে। সো এই ধরনের ক্ষেত্রে মানে যখন আপনি বেশি কানেকশন বোঝাবেন, দুটোর মধ্যে বেশি কানেকশন বোঝাবেন, একটা রিদম রাখার চেষ্টা করবেন, ইমিডিয়েসি বোঝাতে চাইবেন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যান্ডের পরিবর্তে কমা কিন্তু ব্যবহার করা যায়, করতে পারে। তাহলে আমাদের সাজানো অনুমত হচ্ছে যে বুধবার 8 মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাম ঘোষণা করা হয়। ব্যবসায়ীরা বলছেন নতুন এই সিদ্ধান্তের ফলে জিনিসপত্রের দাম আরও বাড়বে, চাপে পড়বে সাধারণ মানুষ। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য নিউ নোটিফিকেশন ফ্রম নাও অন ডলার্স উইল বি ট্রেডেড ইন আ নিউ মেথড কল্ড crawling peg. In this method, the dollar rate has been fixed at টাকা 117। তাহলে কি হলো, অ্যাকর্ডিং টু মানে আপনারা কিন্তু সবাই জানেন যে অনুসারে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু অনুসারে, কি অনুসারে সেটা আবার টুর পরে বলা হয় যে দ্য নোটিফিকেশন, এই বিজ্ঞপ্তি, ঠিক আছে। সো একত্রে হবে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন, এই বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বিজ্ঞপ্তি মতে বিভিন্নভাবে কিন্তু বলা যায়। সো বিজ্ঞপ্তি অনুসারে কি ফ্রম নাও অন, এখন থেকে। সো এই যে এই ফ্রেজটা সবসময় খেয়াল রাখবেন, আপনারা কিন্তু এখন থেকে এরকম বলতে চাইলে যে ফ্রম নাও এরকম বলেন, কিন্তু এটা সঠিক ফ্রেজটা হচ্ছে যে ফ্রম নাও অন, এখন থেকে। তাহলে এই বিজ্ঞপ্তি অনুসারে ফ্রম নাও অন, এখন থেকে কি হবে, পরে বলা হচ্ছে যে ডলার্স উইল বি ট্রেডেড, ডলার বিনিময় হবে, ডলার বেচা কেনা হবে। দেখুন এই যে ট্রেড ভার্বটা, কিন্তু ট্রেড ভার্বের আক্ষরিক অর্থ ব্যবসা করা, বিনিময় করা, বেচা কেনা করা, এরকম। সো ডলারও কিন্তু বিনিময় করা হয়, ব্যবসা করা হয়, বেচা কেনা করা হয়। এই কারণে বলা হচ্ছে যে ডলার্স উইল বি ট্রেডেড, মানে ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ লেখা হয়েছে যে ডলারকে বিনিময় করা হবে। যদি এরকম থাকতো যে ডলার উইল ট্রেড এরকম থাকতো, তাহলে কি হতো যে ডলার কোনো কিছুকে বেচা কেনা করবে, ডলার কোনো কিছুকে বিনিময় করবে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে ডলারকেই বিনিময় করা হবে, এই কারণে প্যাসিভ লেখা হয়েছে যে ডলার্স উইল বি ট্রেডেড, ডলারকে বিনিময় করা হবে, ডলার বেচা কেনা করা হবে। কীভাবে বেচা কেনা করা হবে সেটা আবার পরে বলা হচ্ছে যে ইন আ নিউ মেথড, নতুন একটা পদ্ধতিতে। এই পদ্ধতিটা আবার কীরকম সেটাকে মডিফাই করার জন্য একটা নিয়ে আসা হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কল্ড, বলা হয়। কলের অর্থ হচ্ছে ডাকা বা বলা। তাহলে এখানে এই কল্ড শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই মেথডের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মানে পোস্ট মডিফায়ার অ্যাডজেক্টিভ। সে ইন আ নিউ মেথড, নতুন পদ্ধতি, সেটা পদ্ধতিটা কীরকম, কল্ড যেটাকে বলা হয়, মেথড কল্ড যেটাকে বলা হয়, কি বলা হয়, ক্রলিং পেগ বলা হয়। শেষ থেকে আমরা সুন্দরভাবে বলতে পারি যে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার্স উইল বি ট্রেডেড, কী হবে, ডলার বিনিময় করা হবে ফ্রম নাও অন, এখান থেকে। তাহলে কী হলো আমাদের এই অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে এই উইল বি ট্রেডেড। কারণ এই যে এই ডলার যে বিনিময় হবে সেটা কিসের ভিত্তিতে, এই অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন, এই প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে পুরো সেন্টেন্সকে মডিফাই করছে, ঠিক আছে। কারণ এখানে যে পরবর্তী যে তথ্যটা দেওয়া হচ্ছে,
এই পুরো তথ্যটা হচ্ছে এই নোটিফিকেশন বা এই বিজ্ঞপ্তি অনুসারে। সো এটা আপনারা খেয়াল রাখবেন যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ঠিক আছে। এ কারণেই এই অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন, এই বিজ্ঞপ্তি অনুসারে এই পুরো ফ্রেজটা, এই প্রিপোজিশনাল ফ্রেজটা পুরো ক্লজ সেন্টেন্সকে মডিফাই করছে। তারপর হচ্ছে ফ্রম নাও অন, এখন থেকে, এটা আবার মডিফাই করছে এই ট্রেড ভার্বকে, যে এই ডলার বিনিময় হবে, বেচাকেনা হবে, এটা কখন হবে বলা হচ্ছে ফ্রম নাও অন, এখন থেকে হবে। তাহলে ডলার্স হচ্ছে সাবজেক্ট, উইল বি ট্রেডেড ভার্ব ফ্রেজ, ডলার বিনিময় হবে কীভাবে, ইন আ নিউ মেথড, নতুন একটা পদ্ধতিতে। এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করে যে কীভাবে বিনিময় হবে, উত্তর দিচ্ছে যে ইন আ নিউ মেথড, একটা নতুন পদ্ধতিতে। আবার কল্ড, এটা অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় অ্যাডজেক্টিভ, যেটা মেথডকে মডিফাই করছে। ক্রলিং পেগ, যেটা এই কেউ বলছেন এখানে এই কল্ড এই অ্যাডজেক্টিভের বা নন ফিনিট ভার্বের অ্যাডজেক্টিভ অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার কেউ বলেন যে এটা এই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। এখানে একটু মতানৈক্য রয়েছে। সো যাই হোক, পরবর্তী অংশ হচ্ছে ইন দিস মেথড, এই পদ্ধতিতে কী হবে, দ্য ডলার রেট, ডলারের মূল্য হ্যাজ বিন ফিক্সড, নির্ধারণ করা হয়েছে কত টাকা, 1 টাকা 117, 117 টাকায়। তাহলে এখানে দেখুন এই যে ফিক্সড ভার্বের সাথে আমরা দুটো স্ট্রাকচার দেখতে পেলাম। একটা হচ্ছে যে যখন একটা প্রাইস রেঞ্জ থাকবে সেক্ষেত্রে আপনি ফ্রম দিয়ে টু ব্যবহার করবেন। যদি বলা হয় যে এই মাদ্রাসার শিক্ষকদের বেতন 10 থেকে 15,000 নির্ধারিত, তাহলে কী হবে, দ্য স্যালারি অফ মাদ্রাসা টিচার্স ইজ ফিক্সড ফ্রম টাকা 10,000 টু 15,000। আর যদি বলেন যে মাদ্রাসার শিক্ষকদের বেতন কত টাকা, 10,000 নির্ধারিত, 10,000 নির্ধারিত, ঠিক আছে। একটা সংখ্যা বলেন তাহলে কিন্তু অ্যাড দিয়ে বলবেন। যেমন দ্য স্যালারি অফ মাদ্রাসা টিচার্স ইজ ফিক্সড অ্যাট টাকা 10,000, অ্যাট টাকা 10,000। তেমনি এখানে দ্য ডলার রেট, ডলারের মূল্য হ্যাজ বিন ফিক্সড, নির্ধারণ করা হয়েছে টাকা 117, 117 টাকায়। মানে এখানে এই যে ক্রলিং পেগ, মানে এটা এমন একটা পদ্ধতির মাধ্যমে কোনো কিছুর মূল্য নির্ধারণ করে রাখা হয়, মানুষ উলটপালট বিনিময় করতে পারে না, ঠিক আছে। সো আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে বিজ্ঞপ্তি অনুসারে এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার লেনদেন করা হবে। এই পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। তারপরে অংশ হচ্ছে যে বাট ফ্রম সেপ্টেম্বর লাস্ট ইয়ার, বাট এখানে একটা কানেক্টর হিসেবে কাজ করছে, যেটা নতুন একটা ক্লজ বা নতুন একটা সেন্টেন্সকে কানেক্ট করছে। যে বাট তবে কি, ফ্রম সেপ্টেম্বর লাস্ট ইয়ার, গত বছরের সেপ্টেম্বর থেকে। দেখুন ফ্রম সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর কোন সময়, লাস্ট ইয়ার, গত বছরের। তাহলে এখানে বাট কানেক্টর, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, সেপ্টেম্বর হচ্ছে নাউন, ফ্রম সেপ্টেম্বর প্রিপোজিশনাল ফ্রেজ, আর লাস্ট ইয়ার এটাও কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে। যেই নাউন ফ্রেজটা এই সেপ্টেম্বর নাউনকে মডিফাই করছে, কারণ সেপ্টেম্বর কোন সময়ের সেপ্টেম্বর, সেটা বলা হচ্ছে লাস্ট ইয়ার, গত বছরের সেপ্টেম্বর। সো আপনারা দেখতে পেলেন যে একটা নাউন ফ্রেজ একটা নাউনকে মডিফাই করতে পারে পোস্ট মডিফায়ার হয়ে, কারণ সেপ্টেম্বর বলার পরে এটাকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে যে সেপ্টেম্বর কোন সময়ের সেপ্টেম্বর, লাস্ট ইয়ার, গত বছরের সেপ্টেম্বর। সো একত্রে হলে যে ফ্রম সেপ্টেম্বর লাস্ট ইয়ার, গত বছরের সেপ্টেম্বর থেকে কি, দ্য প্রাইস অফ দ্য ডলারের মূল্য ছিল কত টাকা, ছিল টাকা 110, 110 টাকা ছিল। তারপর বলা হচ্ছে হুইচ ওয়াজ ডিটারমিন্ড, যেটা নির্ধারণ করা হয়েছিল, ডিটারমিন মানে নির্ধারণ করা। সো আর এই হুইচ মডিফাই করছে এই টাকাকে, যে 110 টাকা ছিল সেটা কি, হুইচ, যেটাকে ওয়াজ ডিটারমিন্ড নির্ধারণ করা হয়েছিল, কার মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল সেটা বাই দিয়ে বলা হচ্ছে যে দ্য অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, সংস্থার নাম, অনুবাদ করার প্রয়োজন নেই। তারপর আরেকটা কি, অ্যান্ড বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফেডা। তাহলে কি হলো, যে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন, তাদের কর্তৃক কী করা হয়েছিল, এই হুইচ ওয়াজ ডিটারমিন্ড, যেটা নির্ধারণ করা হয়েছিল 110 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল 110 টাকা, যা নির্ধারণ করেছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফেডা নামের প্রতিষ্ঠানগুলো। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে এমডি হেলাল উদ্দিন, ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI and president of the Bangladesh Shop Owners Association told the reporters that if the price of the dollar it gets very high suddenly it will have a negative impact. So খেয়াল করুন, এমডি হেলাল উদ্দিন, এই যে এমডি হেলাল উদ্দিন একটা নাম বলা হলো, ঠিক আছে। এই নাম, এই যে ইনার সাবজেক্ট,
ইনি কিন্তু এই নামটা কিন্তু এখানে সাবজেক্ট, এমডি হেলালুদ্দিন এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটার ভার্ব হচ্ছে একেবারে দেখুন এই যে টোল্ড, বলেছে, ঠিক আছে। এমডি হেলালুদ্দিন টোল্ড দ্য রিপোর্টার্স, সাংবাদিকদের বলেছেন। এখন মাঝখানে যে অংশ এটা কিন্তু পুরোটাই অ্যাপোজিটিভ ফ্রেজ, যেটা এই অ্যাপোজিটিভ ফ্রেজটা এই হেলালুদ্দিনের পরিচয় তুলে ধরছে যে এমডি হেলালুদ্দিন তিনি কে, ঠিক আছে। কোন হেলালুদ্দিন, সেটাকেই বলা হচ্ছে যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট, সাবেক সহকারী সভাপতি। এই যে সহকারী সভাপতি সেটা কোথাকার সভাপতি, সেটাকে মডিফাই করার জন্য বলা হচ্ছে যে অফ দ্য ফেডারেশন। ফেডারেশন মানে সংঘ বা সংস্থা। তাহলে কি হলো যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট, সাবেক সহকারী সভাপতি, কিসের সহকারী সভাপতি, অফ দ্য ফেডারেশন, সংস্থার সাবেক সহকারী সভাপতি। এখন সংস্থাটা কোন সংস্থা সেটাকেই মডিফাই করার জন্য, সেটার পরিচয় তুলে ধরার জন্য আবার অফ প্রিপোজিশনাল ফ্রেজ আনা হচ্ছে যে অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা নাম অনুবাদ করার প্রয়োজন নেই, তাহলে আমরা একত্রে বলতে পারি যে বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংঘের বা সংস্থার সাবেক সহকারী সভাপতি, এবং তিনি আরও কি, তিনি হচ্ছে অ্যান্ড প্রেসিডেন্ট, সভাপতি, কিসের সভাপতি, সেটাকে বলছে যে অফ দ্য বাংলাদেশ শপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ দোকান মালিক সমিতি বা সংঘ। তাহলে একত্রে কী হবে যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে সংস্থা, সেই সংস্থার সাবেক সহকারী সভাপতি এমডি হেলালুদ্দিন কী করেছে, টোল্ড, বলেছে। তাহলে কি হলো আমাদের, এমডি হেলালুদ্দিন সাবজেক্ট, এই টোল্ডটা হচ্ছে ভার্ব, এই পুরোটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, যেটাও সাবজেক্টের মধ্যেই ধরা পড়ে এক হিসেবে। তিনি কী করেছে, টোল্ড বলেছে, দ্য রিপোর্টার্স সাংবাদিকদের বলেছে। কি বলেছে সেটা আবার দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্যাট যে ইফ দ্য প্রাইস অফ দ্য ডলার, যদি ডলারের মূল্য কি হয়, গেটস ভেরি হাই, খুব বেড়ে যায়, সাডেনলি, খুব হঠাৎ করে। তাহলে দেখুন এই যে গেট ভার্বটা কিন্তু একটা জাতীয় ভার্ব, মানে গেট ভার্বটা এমন একটা ভার্ব যে ভার্বটি দিয়ে আপনি অনেক 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 প্রকারের অর্থে ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে যদি আগুন বেড়ে যায় তাহলে অনেক মানুষ মরে যাবে, তাহলে বলতে পারেন যে ইফ দ্য ফায়ার গেটস হাই, যদি আগুন বেড়ে যায় থাউজেন্ডস অফ পিপল উইল ডাই, ঠিক আছে, হাজার হাজার মানুষ মরে যাবে। তেমনি এখানে বলা হচ্ছে যে দ্যাট যে ইফ যদি কী হয়, দ্য প্রাইস অফ ডলার, ডলারের মূল্য গেটস ভেরি হাই, খুব বেশি বেড়ে যায়, সাডেনলি, হঠাৎ করে, তাহলে কি হবে, ইট উইল হ্যাভ, এই যে হ্যাভ ভার্বের অর্থ হচ্ছে আছে, থাকা, পাওয়া, খাওয়া, পান করা, রাখা, ফেলা, ঠিক আছে। এই হ্যাভ ভার্বটাও একটা জাতীয় ভার্ব যেটা অনেক অনেক অর্থে ব্যবহৃত হয়। তাহলে কি হলো যে ইট উইল হ্যাভ, এটা ফেলবে, কি ফেলবে, আর নেগেটিভ ইম্প্যাক্ট, একটা নেতিবাচক প্রভাব ফেলবে, এই নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক প্রভাব। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল করুন ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে, ফার্স্ট কন্ডিশনাল সেন্স। জিরো কন্ডিশনাল হলো এই ইফ ক্লজ এবং যে রেজাল্ট ক্লজ উভয়টার মধ্যে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। আবার এই ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল থাকে, আর এই রেজাল্ট ক্লজে থাকে প্রেজেন্ট ফিউচার সিম্পল, ঠিক আছে। আবার যাই হোক, আর কিছু নাই বলি, বেশি ক্লাস বড় হয়ে যাবে আবার। তাহলে এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, ইফ দ্য প্রাইস অফ ডলার গেটস ভেরি হাই, প্রাইস যদি ডলারের মূল্য বেড়ে যায় হঠাৎ করে, ইট উইল হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট, কি নেতিবাচক প্রভাব ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBBCI সাবেক সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন সাংবাদিকদের বলেন, হঠাৎ করে ডলারের দাম খুব বাড়তে থাকলে তা নেতিবাচক প্রভাব ফেলবে। তারপরে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে দ্য কস্ট অফ ইম্পোর্টিং গুডস, ঠিক আছে। দ্য কস্ট, মূল্য, কিসের মূল্য, অফ ইম্পোর্টিং গুডস, মাল আমদানির মূল্য, ঠিক আছে, মাল আমদানির খরচ, ঠিক আছে। দ্য কস্ট, খরচ, কিসের খরচ, অফ ইম্পোর্টিং গুডস, মাল আমদানির খরচ কী হবে, উইল ইনক্রিজ, বাড়বে, আলট, অনেক বাড়বে। ইম্পোর্টার্স, আমদানিকারকরা, উইল অলসো বি ফোর্সড, বাধ্য হবে, কী করতে, টু ইনক্রিজ, বাড়াতে, কী বাড়াতে, দ্য প্রাইস, মূল্য, কিসের মূল্য, অফ দ্য গুডস, পণ্যের মূল্য। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে পণ্যের আমদানি খরচও অনেকাংশে বেড়ে যাবে, আমদানিকারকরাও পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে হি সেড দ্যাট ডিউ টু দ্য নিউ ইনক্রিজ in the price of the dollar, inflation will increase further. People will suffer in this case. If the price increases gradually, the pain will be a little less. So খেয়াল করুন, he said, তিনি বলেছেন, কি বলেছেন, ডিউ টু দিস ইনক্রিজ, এই বৃদ্ধির ফলে, ঠিক আছে। এই যে বৃদ্ধিটা কিসে, ইন দ্য প্রাইস, মূল্যের ক্ষেত্রে। এখন মূল্যটা আবার কিসের, অফ দ্য ডলার, ডলারের মূল্যে। তাহলে কী হলো, একত্রে যদি আমরা বলি যে ডলারের মূল্যে এই বৃদ্ধির ফলে, এই বৃদ্ধির কারণে কী হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি কী হবে, উইল ইনক্রিজ, বাড়বে, ফার্দার, আরও বা আবারও।
পিপল উইল সাফার, মানুষ ভুগবে, মানুষের ভোগান্তি শিকার হবে। ইন দিস কেস, এক্ষেত্রে ইফ দ্য প্রাইস ইনক্রিজেস, যদি মূল্য বাড়ে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে, দ্য পেইন কষ্ট ও ভোগান্তি কী হবে, উইল বি হবে আ লিটল লেস একটু কম। তাহলে কি হলো, আমাদের সাজানো অনুবাদটা হচ্ছে যে তিনি বলেন ডলারের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আরও বাড়বে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে দাম ধীরে ধীরে বাড়লে মানুষের ভোগান্তি একটু কম হবে। সো এই ছিল আজকের অনুবাদ সেশন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগে। সকালে ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।